ওই একটা হনুমান আর বাংলায় লাফাচ্ছে, এই কক্সবাজারটা নিয়ে নিলাম, ফেনীটা ব্লক করে দিলাম, সে ভিডিও গেমের যেমন খেলা হয় কার্টুনগিরি করছে। আমরা বীতশ্রদ্ধ প্রধানমন্ত্রী পদটাকে যেভাবে কলঙ্কিত করেছে, আমার মনে হয় না প্রধানমন্ত্রী পদে থাকার উনি উপযুক্ত। এখন ওখানকার হিন্দুরা, বৌদ্ধরা, তারা কিন্তু মিছিল করে অ্যাকচুয়ালি তাদের প্রমাণ করতে হচ্ছে যে এদেশে আমরা সুখে শান্তিতে আছি। ভারতবর্ষের যে মিডিয়া মিথ্যা কথা বলছে, তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে যে আমরা কিন্তু বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি। তাহলে যদি 47-এর উন্নত ভারত বলছে, তাহলে সেটা কত উন্নত অত্যাচার হবে আমি সেইটা ভাবছি। লোকসভায় বিজেপির নতুন বিল পাস এবং সেই বিল নিয়ে কিন্তু একেবারে চর্চা তুঙ্গে। বিলের নাম ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই যে বিল, সেটাকে নিয়ে বিরোধী দলরা কিন্তু সম্পূর্ণভাবে বিরোধিতা করছেন। বারবার বলছেন যে এই বিল পাস করলে সম্পূর্ণ গণতন্ত্রের অধিকারকে একেবারে কিন্তু মেরে দেওয়া হবে মানুষের। কি বলবেন এই বিল নিয়ে? এটা শুধু বিরোধীদের প্রশ্ন না, আমরা দেশের সাধারণ মানুষ আমরা তীব্র ভাষায় এর বিরোধিতা করছি। কারণ সব ইলেকশন এক ইস্যুতে লড়াই হয় না। লোকসভার পার্সপেক্টিভ আলাদা থাকে, বিধানসভার আলাদা থাকে, পঞ্চায়েতের আলাদা থাকে, মিউনিসিপ্যালিটির আলাদা থাকে। তাহলে একই দিনে জনসাধারণ 4 রকমের তার অবজারভেশন থাকতে পারে, 4 রকম ভোটিং থাকতে পারে, সেটা নিখুঁতভাবে কী করে করবে। এবং এইটা যেমন আমার লিবার্টি, ধরুন একজনকে ট্রায়ালে দিলাম, বিধানসভায় ভোট দিলাম, তার প্রতিশ্রুতি সে রক্ষা করলো না, তার এগেনস্টে আমি লোকসভায় ভোট দেবো বা পঞ্চায়েতে ভোট দেবো বা তার মিউনিসিপ্যালিটি ভোট দেবো। আমার কাছে বারে বারে সুযোগ আসে ওকে উত্তর দেওয়ার। এটা কিন্তু একবারে ভোটটা নিয়ে নেওয়া মানে 5 বছর আর আমরা তার দেখা পাবো না। প্লাস বারে বারে জালিয়াতি করার থেকে একবারেই জালিয়াতি করে, ইভিএম হ্যাক করে, যা হোক করে, বুথ দখল করে, ভয় দেখিয়ে, টাকা দিয়ে যা হবে একবারে। তাহলে আগে প্রতি ইলেকশনে আসলে কিছু ডেভেলপমেন্টের কাজ হতো, সে লোক দেখানি হোক, সামান্য হোক। এবারে আর সেই অপশান থাকবে না যে ইলেকশন আসুক ধরবো। মানুষের হাতে তো একটাই হাতিয়ার, ভোট আসুক দেখিয়ে দেবো। তাহলে সেইটা কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিটা স্টেটে আলাদা আলাদা সময় তার টেনিওর ফিনিশ হয়, বিধানসভার আলাদা সময় ইলেকশন হয়। তাহলে সবকে একদিনে আপনি কি করে করবেন? কারো ধরুন 6 মাস আগে ইলেকশন হয়েছে, কারো 1 বছর, কারো 3 বছর, যার 5 বছর হয়েছে। তাহলে বাকি সবগুলোকে আপনি আপনার ইচ্ছা অনুসারে তার ভোট পেয়ে সে জিতেছে, আপনি 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে তার ওইটাকে ফিনিশ করে দিয়ে আবার ম্যান্ডেট নিতে বলবেন। তো এইগুলো কোনো দিক থেকেই এটা বাস্তবিক না, সম্ভব না। আর শুধু লোকসভা ইলেকশন নেওয়ার জন্য 1.5 মাস সময় লাগে। তাহলে এবারে লোকসভার সঙ্গে এতগুলো ইলেকশন যদি একসঙ্গে হয়, বিধানসভা হয়, পঞ্চায়েত হয়, এতগুলো ইভিএম মেশিন হবে, এতগুলো ভোট দেওয়ার হবে। যেমন ধরুন লোকাল ইলেকশনগুলো আমরা ব্যালটে দিই, লোকসভা আমরা, বিধানসভায় আমরা ইভিএমে দিই। তাহলে এই যে টেস্ট হতো যে বিধানসভায় যেই লোকটা দারুণ রেজাল্ট করলো, পঞ্চায়েতে মানুষ উল্টে দিল, মিউনিসিপ্যালিটি উল্টে দিল, তাহলে বোঝা গেল হ্যাকিংটা হয়েছিল কি না, কদিনের মধ্যে মানুষের এত মত পার্থক্য হবে না। অতএব এই সব অপশানগুলোকেই ধ্বংস করে দেওয়া হবে। এতে শুধু বিজেপি আর মোদির হবে জয়। এবং যেটা মোদির সবথেকে বড় ব্যাপার, এই যে একটার পর একটা জিনিস আনছে, আমাদের জমে ব্যাটিং করতে দিচ্ছে না। কোনো একটা বিষয়ে আমরা যে জনমত গঠন করব, বিরোধিতা করব, সংগ্রাম করব, তার আগে আর একটা চাল দিয়ে দিল, এবার আমরা সেটা নিয়ে পড়লাম। এটা মোদির স্ট্র্যাটেজি, একটার পর একটা চাল দিয়ে যাচ্ছে যাতে আমরা পুরনো বিষয়টা হারিয়ে যায় আর লড়াইটা, বিরোধিতাটা কংক্রিট সেই জায়গায় যাতে পৌঁছাতে না পারে। আমরা দেখতে পেলাম যে 2047 সালে নতুন উন্নত ভারত তৈরি করবেন এমন মাস্টার প্ল্যান করছেন নরেন্দ্র মোদী। তাহলে 2047 সালের ভারত নিয়ে এখন মাস্টার প্ল্যান চলছে, সেই মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের কি বক্তব্য? একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। কদিন আগে আমরা দেখলাম তামিলনাড়ুর 3 জনের দলিত ভাইকে, দলিত সন্তানকে, তাদেরকে পিটিয়ে হত্যা করলো মন্দিরে ঢোকার জন্য। আমরা উত্তরপ্রদেশের যোগীর যে নির্বাচনী ক্ষেত্র, সেখানে দেখলাম উঁচু বর্ণের মানুষ প্রায় কারণ ছাড়াই একটি মানুষকে হত্যা করে তার ঝুপড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিল। এবং তারা গোড় জ্বলায় বলছে গলি মার দো जो होगा देख लेंगे। আর তার ছেলেদের, যে লোকটাকে হত্যা করেছে তার ছেলের কান্না দেখে আমার তো ভিতরটা মানে কি বলবো, স্থির থাকা, মানে এই পরিমাণ কষ্ট, গরিব মানুষের পরিমাণ কষ্ট, স্বাধীনতার 75 পাত অমৃতকালে এই জিনিস দেখাচ্ছে। তাহলে যদি 47-এর
উন্নত ভারত বলছে, তাহলে সেটা কত উন্নত অত্যাচার হবে আমি সেইটা ভাবছি। ডেমোক্রেসির সব পিলারগুলো তো ভেঙে দেওয়া হচ্ছে। আমরা 1947 সেইটা আমি মনে করি অনেক ভালো ছিল। এত অত্যাচার আমার মনে হয় ছিল না, এত কারাপশান ছিল না, মানুষের কণ্ঠরোধ এই পরিমাণ করা হয়নি। নতুন নতুন স্বাধীনতার যে স্বাদ পেয়েছিলাম, আমরা প্রতিদিন যেন একটু একটু করে পরাধীনতার অন্ধকারে ডুবে যাচ্ছি। আর মোদির মতো মিথ্যাবাদী লোক, আপনি যেদিকে তাকাবেন শুধু মিথ্যা। अच्छे दिन आएंगे, अच्छे दिन देखुन, काले धन आएंगे, सबके अकाउंट में 15 लाख मिलेगा, 5 ट्रिलियन का इकोनॉमी बनेगा, किसान को डबल रोजगार मिलेगा, बेटी पढ़ाओ बेटी बचाओ। মানে যে চ্যাপ্টার আপনি ওপেন করবেন, স্মার্ট সিটি, ডিজিটাল সিটি, জিডিপির গ্রোথ, সব কিছু, তার প্রতিটা জিনিস মিথ্যা হয়েছে। আবার আমরা 47 সালের গল্প ওনার কাছে কেন শুনবো? স্বপ্ন আমরা দেখি, প্রতিটা ভারতবাসী দেখে, জগৎসভায় আবার ভারত শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু এই মোদিজির দ্বারা হবে না। এটা ওনার গল্প, যেহেতু এখন আজকের দিনের কথা বলার মতো মুখ নেই। যতগুলো কথা দিয়েছিলেন সবগুলো জায়গায় একেবারে ডাহা মিথ্যে প্রমাণিত হয়েছে। তা এখন নতুন গল্প 47 শুরু করেছেন। 47 গল্প আমরা ওনার শুনতে চাই না। আমার মনে হয় মোদিজি টোটালি ফেলিয়ার। এবং যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মন্দিরের মধ্যে একটি মহিলাকে 8 জন মিলে ধর্ষণ করছে মন্দিরের মধ্যে, এটাই যদি হিন্দুত্বের মডেল হয়, তাহলে এরকম মডেল চাই না। আমরা সুখে শান্তিতে ভারত চাই, আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমিও চাই না, ডিজিটাল স্মার্ট সিটি চাই না। ভারতবর্ষের এখনও মানুষের কাছে বিশুদ্ধ খাবার পানি নেই, শৌচালয় নেই, তার বাড়ির উপরে ছাদ নেই। বহু গ্রাম এমন আছে যেখানে বিদ্যুৎ নেই, খাবার আনাজ তার কাছে নেই, তার কাছে কৃষি করার বন্দোবস্ত নেই, তার মাল বিক্রি হওয়ার এখনও প্রভিশন নেই। সেই যে আনাজের দাম পাবে কোথায়? তো এইসব ফালতু গল্প আমাদের শুনিয়ে কোনো লাভ নেই। আমরা বীতশ্রদ্ধ প্রধানমন্ত্রী পদটাকে যেভাবে কলঙ্কিত করেছে, আমার মনে হয় না প্রধানমন্ত্রী পদে থাকার উনি উপযুক্ত। আর এই কারণেই কি, আপনার কথার প্রসঙ্গে আমি আসছি, এই কারণেই কি কোনোভাবে জনসাধারণের বিজেপির ওপর আস্থাটা হারিয়ে যাচ্ছে? কারণ আমরা সম্প্রতি কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন দেখলাম এবং সেখানে দেখলাম একদম বিজেপি গোহারা হেরেছে। মাত্র 108টি আসনের মধ্যে মাত্র 6টি আসন পেল বিজেপি। এবং তার মধ্যে আমরা এটাও দেখছি যে কাঁথি, তমলুক এই সমস্ত এলাকায় যে বিজেপির সদস্য সংগ্রহের কাজ চলছিল, সেই সদস্য সংগ্রহের কাজ অর্ধেকও পৌঁছায়নি। সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা যে অর্ধেক ছিল, সেই অর্ধেকও সম্পূর্ণ করতে পারেনি বিজেপি। এদিকে তাদের সদস্য সংগ্রহ শেষ। তাহলে কি আজকে কোনো এক জায়গায় গিয়ে বিজেপি ওপর মানুষের ভরসা আশা হারিয়ে যাচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী এলাকা কাঁথি, সেই জায়গাতেও আজকে বিজেপির এত বড় পরাজয়। পুরো ভারতবর্ষব্যাপী বিজেপির যে শোষণ, করাপশান, নারীদের প্রতি যে খারাপ ব্যবহার, শিশুদের প্রতি খারাপ ব্যবহার, অগ্নিপথ স্কিম এনে ভারতের ডিফেন্সকে ধ্বংস করে দিল। যারা দেশের জন্যে প্রাণ দিত, তাদের স্বপ্ন থাকতো দেশের জন্য যুদ্ধ করব, তাদেরকে 4 বছরের একটা ক্যাজুয়াল ওয়ার্কারের মতো তাদের অফার করা হচ্ছে, যেখানে তারা জীবনের বাজি লাগাতে, জীবন তো সস্তা জিনিস না, সে দেশের জন্য জীবন দেওয়ার সংকল্প করেছে, আর তাকে জীবন দেওয়া হচ্ছে 4 বছরের জীবন। তারপরে তোমার বউ বাচ্চা খাবে কোথায়, তোমার কি হবে? তোমার জীবনের কোনো মূল্য নেই। যে নিজের জীবন দেশের জন্য দিতে চায়, শহীদদের তকমা দেবে না, সম্মান দেবে না, শুধু তাদের ফ্যাসিলিটি দিতে হবে বলে। মানে এই মানুষটা দেশের যে কি ক্ষতি করেছে, দেশের মিলিটারি মানুষের গর্ব ছিল। সেই মিলিটারিরাই যদি তাদের আপনজন হারানোর পর তারা শহীদের স্বীকৃতি পাবে না, এটা যে কত বেদনাদায়ক। অতএব পুরো ভারতবর্ষের মানুষ দেখছে। প্লাস রিসেন্ট বাংলাদেশ নিয়ে শুভেন্দুর যে মিথ্যাচার, আর বাংলা, এবিপি বাংলা, আরে দেশের সরকার চুপ করে বসে আছে, কিছু বলছে না। এটা তো পররাষ্ট্রের ব্যাপার, তারা কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, এরা একটার পর একটা নোংরা কথা বলে যাচ্ছে। এবং এখানেই হিন্দু মুসলমান করে অ্যাকচুয়ালি ভারতবর্ষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। দেখুন, এখানকার হিন্দু হোক, বাংলাদেশের হিন্দু হোক, এরা দুজনেই কিন্তু বাঙালি। আমরা বাঙালি হিসাবে আমাদের কাছে দুজনেরকে নিয়ে আমার সমান চিন্তা হবে। তাহলে এখানে আপনারা বাঙালিদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন, বলছেন নাগরিকত্ব নিতে হবে, আমরা তাহলে নাগরিক নয় আমার ভাইগুলো। আসামে, ত্রিপুরায় যে অত্যাচার আপনারা করেছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছেন, মানে কেস লড়তে লড়তে মানুষ সর্বস্ব হারিয়ে ফেলেছে।
তাদের এখনও লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড ব্লক রয়েছে। তাহলে এখানকার হিন্দুরা কি অপরাধ করেছে যে আপনি বাংলাদেশের হিন্দুকে ভালোবাসেন আর এখানকার হিন্দুকে ঘৃণা করেন, আর অ্যাজ এ হোল বাঙালিদের আপনারা ঘৃণা করেন? এই যে বাংলায় গুটখাখোরদের বিরুদ্ধে আন্দোলন উঠছে, হিন্দি আগ্রাসন, এই কথা আসছে কেন? বাংলাদেশে হিন্দি আগ্রাসনটা নিশ্চয়ই ইউনূস সাহেবের নেতৃত্বে হচ্ছে না। তাহলে এখানে আমরা বিহারে গেলে, উড়িষ্যায় গেলে আমরা মার খাচ্ছি, আমাদের ফেরিওয়ালার মার খাচ্ছে, দোকানদার মার খাচ্ছে, চেন্নাই মুম্বাই সমস্ত জায়গায় যখন তখন বাংলাদেশি বলে কেস দিয়ে দিচ্ছে। এই যে দেশের মধ্যে বাংলার মানুষকে আপনারা আতঙ্কিত রেখেছেন, তাহলে এইসব গালভরা কথাগুলো আর শুভেন্দুর মানুষ শুনছে না। এই যে বর্ডার সিল করে দেওয়া, ব্যবসা বন্ধ করে দেওয়া, এই বর্ডার এরিয়ার ব্যবসায়ীরা তো সবথেকে বেশি আঘাত খেয়েছে। এই পশ্চিমবাংলার ব্যবসায়ীরা, আমরা কেন্দ্রের কাছ থেকে কোনো ফ্যাসিলিটি পাই না। এবারে যে মানুষ এপার বাংলা ওপার বাংলা যে মেলবন্ধন ছিল, আত্মীয়তা, এমন কোনো মানুষ পাবেন না, পরিবার পাবেন না যার বাংলাদেশে কোনো আত্মীয় নয়, সে হিন্দু হোক আর মুসলমান হোক। তাহলে যে এই আত্মার সম্পর্ক, এর মধ্যে আপনারা বিষ ঢালছেন। কোথাও কোনো বিবাদ নেই। যারা আসছে ওপার বাংলা থেকে, হিন্দু মুসলমান, তারাও সবাই বলছে না ওখানে সব ঠিক আছে। ভারত সরকার প্রতিনিধি পাঠালো, তারাও কোনো অভিযোগ তুললো না যে আপনার ওখানে গণহত্যা হচ্ছে, মন্দির ভাঙছে, অমুক তমুক। তাহলে তো সরকারি একটা স্টেটমেন্ট আসতো, ওখানে তো ভারতীয় অ্যাম্বাসেডার রয়েছে। তাহলে এরা কিছু বলছে না, অথচ এই শুভেন্দু যে মিথ্যাচার করলো, আমাদের অর্থনীতি ধ্বংস করলো। আজ লক্ষ লক্ষ ভারতীয় তার ব্যবসা রুজি রোজগার হারিয়েছে ফর নাথিং। সেখানে পাকিস্তান এসে ব্যবসা করছে, চীন এসে ব্যবসা করছে, টার্কি এসে ব্যবসা করছে, জাপান ব্যবসা করছে। এইটা আমাদের কি সুখকর? আমার কারখানা বন্ধ হয়ে গেল, আমার ব্যবসা, আমার সব কিছু লোপাটে চলে গেল, কি না আমি বাংলাদেশকে টাইট করছি, পাকিস্তান সেখানে ঢুকে ব্যবসা করছে, যেখানে পাকিস্তান পা রাখার ক্ষমতা ছিল না, যেখানে গত 50 বছরে পাকিস্তানের একটা জাহাজ ওখানে প্রবেশ করেনি, ডাইরেক্টলি কোনো যাতায়াত ছিল না, সেই জায়গাগুলো আমরা খুলে দিলাম, আমরা নাকি বাংলাদেশকে টাইট দিচ্ছি। তাহলে এইটা মানুষ দেখছে যে এদের দ্বারা ভালো কিছু সম্ভব না, এরা অ্যাকচুয়ালি ভারতীয়দের ক্ষতি করছে। বাংলাদেশিদের ওখানে ওরা চাপে রাখছে, আন্তর্জাতিক প্রেশার ওখানে বাড়ছে যে ওখানে মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছে। এবারে মাইনরিটিরা, ওখানকার যারা হিন্দু, তারা বলছে যে আমাদের লজ্জায় ফেলে দিচ্ছে। এখানকার মানুষ আমাদের সন্দেহ করছে, এবং হিন্দুরা এখানকার প্রচার দেখে ভাবছে এত প্রচার হচ্ছে, হয়তো আমার এখানে ঠিক আছে, হয়তো অন্য কোথাও হচ্ছে। এত মিথ্যা কি বলা সম্ভব? ওখানকার হিন্দুরা বিভ্রান্ত হচ্ছে, আর ওখানকার মুসলমানরা বেড়ে হিন্দুদের সন্দেহ করবে যে তোমরা ঠিক করে প্রতিবাদ করছো না কেন, ওরা যে মিথ্যা বলছে। তাই দেখুন এখন ওখানকার হিন্দুরা, বৌদ্ধরা, তারা কিন্তু মিছিল করে অ্যাকচুয়ালি তাদের প্রমাণ করতে হচ্ছে যে এদেশে আমরা সুখে শান্তিতে আছি। ভারতবর্ষের যে মিডিয়া মিথ্যা কথা বলছে, তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে যে আমরা কিন্তু বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এখানকার নাগরিক, আমরা ভারতবর্ষের মিডিয়াকে তিরস্কার জানাচ্ছি। এটা কি আমাদের মুখ পুড়ছে না? ভারতবর্ষের মানুষ বুঝছে এরা রাজনীতির জন্য পারে না, এমন কোনো কাজ নেই, তাতে মানুষ বাঁচলো মরলো এদের কিছু যায় আসে না, সে মুসলমান না হিন্দু, কিচ্ছু যায় আসে না। প্রতিদিন যে জিনিসের দাম বেড়েছে তার যন্ত্রণা মুসলমানরা একা ভোগ করে না, সবাই ভোগ করে। গ্যাসের দাম, তেলের দাম, এই যে জিডিপি 5.6 থেকে 6.5 থেকে 5.4 এসে গেল, কিসের জন্যে? ব্যবসায় ঘাটতি হলে তো। তা আমি বাংলাদেশ যদি মাল না নেয় আমার প্রোডাকশান কমবে, প্রোডাকশানের উপরেই তো জিডিপি নির্ভর করে। কিন্তু পরিষ্কার যে বাংলাদেশের এফেক্ট এইটা আমরা দেখতে পাচ্ছি। এই যে 28% জিডিপি, 28% এরা জিএসটি নিত, ওটা 35-এ নিয়ে চলে গেলো 100 কতগুলো আইটেমে। তার মানে তোমার ভাড়ার শূন্য, তুমি চালাতে পারছো না, ঘাটতি। তাহলে আমরা তো ধসে যাচ্ছি। শুধু ভিডিও দেখে খুশি হব বাংলাদেশকে টাইট দিচ্ছি, ওই একটা হনুমান আর বাংলায় লাফাচ্ছে, এই কক্সবাজারটা নিয়ে নিলাম, ফেনীটা ব্লক করে দিলাম, সেই ভিডিও গেমের যেমন খেলা হয় কার্টুনগিরি করছে। ভারত সরকার এইসব কিচ্ছু বলছে না, একটাও বলছে না, কিন্তু ভারত সরকার এই কার্টুনগুলোকে থামানো উচিত। এই যে পরিবেশ দূষণ করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, এবং আমাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে বাংলাদেশের সঙ্গে, খালি দুটো দেশ বলে না, আমাদের আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সেইটার উপরে এরা আঘাত আনছে। বাঙালি অন্তত ভালো চোখে এটা দেখবে না। তাই মিদনাপুরে আপনি যে বলছেন না কাতিফাতি সমস্ত জায়গায় শুভেন্দুর গড়ে এটা হচ্ছে না, তো পেটের উপরে কোনো ভগবান নেই কিন্তু, ঠিক আছে? পেট পূজা বলি তো, পূজা তো ভগবানের হয়, পেট পূজা মানে সব থেকে বড় ভগবান পেট। সেইটা যখন বন্ধ হবে না, তখন ওই শুভেন্দু, মোদি, অমিত শাহ কী বলছে লোক কিচ্ছু দেখবে না। এবং মানুষ টের পাচ্ছে আগামী 10 বছরে
যদি বাংলাদেশ চরম উন্নতি করে, হাসিনার সময় উন্নতি করেছিল, কিন্তু তাদের এশিয়ান টাইগার বলা হয়েছিল, জিডিপি বেড়েছিল, ওদের পার ক্যাপিটা ইনকাম এখনও ভারত থেকে বেশি। কাল যদি এটা প্রমাণিত হয়ে যায়, এখনও মানুষ বিভ্রান্তে আছে যে বাংলাদেশের হিন্দুরা খুব সুখে আছে, তারা উন্নতি করেছে, তারা সরকারির বিশাল পার্সেন্টেজ চাকরি করে, তাহলে তো কাল এখানকার হিন্দুরা হাত কামড়াবে যে কেন দেশটা ভাগ করলাম, আমরা বাঙালিরা সব একসঙ্গে থাকলেই মনে হয় ভালো হতো। হয়তো 10 বছর পর এরকম একটা অনুভূতি আসবে, তখন মোদিকে কিন্তু এই বাঙালি ছিঁড়ে খাবে যে তোমরা আমাদের তো সর্বনাশ করে দিলে। আমি বলি, মনে করি বাংলাদেশ, পাকিস্তানের কথা বাদ দিলাম, বাংলাদেশ নেপালের মতো বর্ডার ওপেন থাকা উচিত, সকাল সন্ধ্যে বাঙালি যাবে আসবে। আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা বাঙালি। শেষ একটা প্রশ্ন করব, আপনার কথা প্রসঙ্গে আবার আসছি। মেদিনীপুরে আমরা দেখতে পেলাম একটি উৎসব আবহে, এবং প্রত্যেক বছর বাংলাদেশি পুণ্যার্থীরা আমাদের দেশে আসেন এবং মেদিনীপুরে আসেন। সেই দেশে যাতে সেই বাংলাদেশের পুণ্যার্থী বোঝাই ট্রেন না আসতে পারে, তাই জন্য মেদিনীপুরের বিধায়ক, তিনি বিজেপি বিধায়ক, তিনি বলছে, তিনি অনুরোধ জানাচ্ছেন যেন সেই ট্রেন বন্ধ করে দেওয়া হয়। তাহলে আপনি যে এতক্ষণ যে কথাটা বললেন যে দেশের অবস্থায় যে পুণ্যার্থী আসছে, তার মানে তো দেশেরই লাভ। পুণ্যার্থী এলে সেই দেশের লাভ কি সেইভাবেই নষ্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা শুধুমাত্র ধর্মের জন্য? দেখুন, যদি ধর্মের কথা বলি, প্রতিটা মানুষ তার ধর্মীয় আবেগ নিয়ে চলে। তাহলে আপনি ওপার বাংলার হিন্দুরা যারা তাদের আস্থা, তাদের বিশ্বাস নিয়ে প্রতি বছর এখানে আসেন, তাদের সেই বিশ্বাসে আস্থায় আঘাত আনলেন না। আপনারা তো আস্থার কথা বলেন, ধর্মের কথা বলেন, তাহলে ওই মানুষটা তার আকাঙ্ক্ষিত জায়গায়, তার তীর্থস্থানে যাবে, সেটা কি তার অধিকার না? আপনারা ধর্মের কথা বলেন, আর ওদিকে ধর্মের অধিকার আপনারা ছিনিয়ে নিলেন। দ্বিতীয়ত, অর্থনীতি লেগেই আছে, মানুষ কিন্তু এদেরকে ক্ষমা করবে না। মানুষ এটা বুঝছে, যারা কখনো ধর্মের জন্য লড়াই করবে, মন্দিরের জন্য লড়াই করবে, আবার এরা কারো ধর্মাচরণে বাধা দেবে। তাহলে এর থেকে নোংরা কাজ কি হতে পারে? মানে কাদের এরা বিধায়ক বানিয়েছে, কাদের টিকিট দিয়েছে? তো মানুষ এগুলো দেখছে, এবং আমি বিশ্বাস করি চিরজীবন বিজেপির রেজিম থাকবে না, কারণ আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আগামী দিনে উদার সরকার আসুক, ভালো আসুক, এই সব কলঙ্কগুলো আমরা যেন মুছে দিতে পারি। আবার ওপার বাংলার এপার বাংলার মানুষের যে একটা আত্মিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, ব্যবসার লেনদেন, সবগুলো যেন আবার পুরনো জায়গায় ফিরে আসে, এটাই আকাঙ্ক্ষা করতে পারি। কিন্তু এদেরকে মানুষ ক্ষমা করবে না, এরা যে নোংরামোটা করছে। এবং সবথেকে বড় কথা, যখন রেজাল্ট হাতে এসে গেছে যে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, সম্পর্কের ক্ষতি, বহিঃশত্রু বাংলাদেশে ঘাঁটি গাড়ছে, সেইটা যেমন ক্ষতি, আবার অর্থনৈতিক ক্ষতি, সব দেখার পরেও এখনও গোয়ারতুমি করার কোনো মানে হয় না। যখন ভারত সরকার তার প্রতিনিধিকে পাঠিয়ে বললো আমরা সম্পর্কের উন্নতি চাই, তাহলে সম্পর্কের উন্নতি হবার মতো কাজগুলো তো করতে হবে, নাকি এই বাঁদর হনুমানগুলোকে ছেড়ে রাখবে যারা সমস্ত জায়গায় পরিবেশ নষ্ট করবে? এবং এটা যে কত বড় ক্ষতি বিজেপি এখন বুঝতে পারছে না। আগামী দিনে মানুষ ভোটে এদের জবাব দেবে।